হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি 20th সেপ্টেম্বর থার্ড শিফটের কোশ্চেন্স। এটা তোমাদের ফেজ 4 এর এক্সাম তোমাদের শুরু হয়ে গেছে। বিশেষ করে আমাদের যারা ইস্টার্ন রেলওয়ে বা আরআরবি কলকাতাতে যারা ফর্ম ফিল আপ করছি, তোমাদের পরীক্ষা চলছে এবং তোমাদের কপাল খুবই খারাপ। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজের তুলনায় প্রশ্ন কিন্তু যথেষ্ট তোমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে। খুব ভালোভাবে ডিটেলসে তোমরা যদি পড়াশোনা করে থাকো তবে কিন্তু পরীক্ষা তোমাদের ভালো হবে। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলো লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। তার সাথে টার্গেট রেলওয়ে গ্রুপ ডি, এই গ্রুপটা জয়েন করবে। এখানে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা রিলেটেড সমস্ত ফ্রি পিডিএফ, এই ডেলি অ্যানালিসিসের যে পিডিএফ গুলো সমস্ত কিছু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। তোমাদের সামনে যাদের পরীক্ষা, তোমাদের জন্য 3000 জিকে, 3000 জেনারেল সায়েন্স এবং 2400 এনটিসি কোশ্চেনের পিডিএফ অ্যাভেলেবেল আছে, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। তো এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে এই পিডিএফ গুলোর ভিডিও প্লেলিস্ট দেওয়া রয়েছে। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে সেই প্লেলিস্ট গুলো অবশ্যই একটু চোখ বুলিয়ে যাবে। এবং কেউ যদি হোয়াটসঅ্যাপ মাধ্যমে পরবর্তী পরীক্ষার জন্য এই নোটগুলো বাই করতে চাও, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। চলে আসি প্রথম প্রশ্ন, নিম্নোক্ত কোনটি কোভ্যালেন্ট বন্ড তৈরি করে? এবার এগুলো অপশন অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। তোমাদের পরীক্ষায় অপশনে P2O5 ছিল, তো এটা তোমাদের কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। তো প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড বা কঠিনই বলতে পারো। বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছে তাদের কাছে খুবই কঠিন হয়ে দাঁড়ায়। 565টি প্রিন্সলি স্টেটকে একত্রিত করেছিলেন কোন ব্যক্তি? এখানে কি অ্যান্সার হয়ে যাবে? সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি 565টি তোমাদের প্রিন্সলি যে স্টেট গুলো ছিল, ভারত আগে অনেকগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত ছিল, ওকে, এই প্রিন্সলি স্টেট হিসাবে বিভক্ত ছিল। তো টোটাল 565টা মতো ছিল সেটা। তো সেইগুলোকে একত্রিত করেছিল সর্দার বল্লভভাই প্যাটেল। 220 ভোল্টের সাপ্লাই থেকে যদি 1.5 কিলোওয়াট পাওয়ার তৈরি হচ্ছে, তাহলে প্রতিরোধ কত হবে? তো এখানে কি অ্যান্সার হবে? সবার প্রথম তো আমরা ফর্মুলা কি জানি, পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ স্কোয়ার বাই আর, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আমাকে বার করতে কি হবে? আর। তাহলে আর ইকুয়াল টু আমি লিখতে পারি, এটা দেখো, এটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। কোনাকুনি যদি গুণ করো তো বা রিপ্লেস করো, তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে যে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। ভি হচ্ছে কত? 220 ইন্টু 220 ভি স্কোয়ার হয়ে গেল বাই, এবার এখানে দেখো 1.5 কিলোওয়াট, ওকে, এটা ইকুয়াল টু লিখতে পারো 1.5 ইন্টু 1000 ওয়াট, ইকুয়াল টু তুমি লিখতে পারো 1500 ওয়াট, ওকে। তাহলে এইটা ওয়াটে করে নিলাম। তাহলে 220 ইন্টু 220 বাই 1500, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 22 কে 22 দিয়ে গুণ করবে, 15 দিয়ে তুমি যখন ভাগ করবে তোমার এইটা কাছাকাছি আসবে 32.26 বা 27 ওহম তোমাদের পরীক্ষায় অ্যান্সার চলে আসবে। এবার দেখো পরীক্ষা যারা দিয়ে এসছে তোমাদের হয়তো ডাটা চেঞ্জ থাকতে পারে, 1.5 এর জায়গায় 2.5 বা 220 জায়গায় 230 ভোল্ট, কিন্তু এই ফর্মুলা দিয়ে তোমাকে এগুলো সলভ করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, AgSO4 থেকে BaBr এই বিক্রিয়াটি থেকে নিম্নোক্ত কোন বাক্যটি সত্য? তো এখান থেকে মনে রাখবে এই বিক্রিয়া থেকে উৎপন্ন হয় BaSO4। এইটা থেকে এই যে BaSO4 এটা তৈরি হচ্ছে, সেইটা আবার জলের সাথে অদ্রবণীয়। তো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু যথেষ্ট কঠিনই হচ্ছে বলবো। রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা হালকা হলুদাভ তরল, যা সাধারণত দেহের বিভিন্ন প্রকার রক্তকোষ ধারণ করে, তাকে কি বলে? তো তাকে বলা হয় রক্তরস বা প্লাজমা। তো এই রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে, মানে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন তোমাদের বেশি আসছে। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া, তিনি মন্ত্রকের দপ্তরে মানে তার মিনিস্ট্রিতে কত বয়সের কম বয়সী শিশুদের পোলিও টিকার ডোজ দিয়ে 2022 সালের জাতীয় পোলিও টিকাকরণ অভিযান সূচনা করেছেন? তো এখানে আমাদের অ্যান্সার কি হবে? কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া, তিনি মন্ত্রকের দপ্তরে 5 বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকার ডোজ দিয়ে 2022 সালের জাতীয় পোলিও টিকাকরণ অভিযান শুরু করেছে। এবং এটা কি কারেন্ট অ্যাফেয়ার্স? এটা তোমাদের পিআইবি কারেন্ট অ্যাফেয়ার্স, ওকে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, যে ম্যাগনেটিক ফিল্ড লাইনের বৈশিষ্ট্য থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে। এই প্রশ্নটা আসেনি, এই লেভেলের প্রশ্ন এসছে, আমি সেজন্য এখানে এক্সট্রা ডিটেলস গুলো আগে করে দিই, তারপরে বলছি কি এসছে। এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন রয়েছে, এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে দুটি ক্ষেত্ররেখা পরস্পরের সাথে ছেদ করে না, মানে একে অপরকে টাচ করে না। ক্ষেত্ররেখাগুলো উত্তর মেরু থেকে নির্গত হয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে, এবং চুম্বকের ভেতরের ক্ষেত্ররেখাগুলোর অভিমুখ হচ্ছে দক্ষিণ মেরু থেকে ওয়ার উত্তর দিকে। তো তোমাদের পরীক্ষায় এসেছিল যে দুটি ক্ষেত্ররেখা পরস্পরকে মনে করো 60 ডিগ্রিতে তোমাদের স্পর্শ করছে, আবার এখানে 40 ডিগ্রিতে স্পর্শ করছে, আর একটা অপশনে ছিল যে পরস্পরকে স্পর্শ করে না বা পরস্পরকে ছেদ করে না। তো সেইটা তোমাদের এখানে অ্যান্সার হয়ে যেত। তো এইরকম ভাবে তোমাদের
অপশন অনুযায়ী অ্যান্সার দিচ্ছে। কিন্তু তোমরা যদি এই ম্যাগনেটিক ফিল্ড থেকে এই 3টে লাইন যদি মুখস্থ করে রাখতে পারো, তাহলেই দেখবে পরীক্ষায় তুমি আই হোপ তুমি সলভ করে আসতে পারবে পরীক্ষায় অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগ অনুযায়ী সবচেয়ে গরিবতম রাজ্য হলো কোনটি? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে বিহার, এবং এই প্রশ্নটা তোমাদের রিপিটেড আগের কোন একটা ফেজে এসেছিল। তো প্রত্যেকটা ফেজ অনুযায়ী যতগুলো আমি টেলিগ্রামে পিডিএফ দিয়েছি সেইগুলো অবশ্যই পিডিএফ গুলো কমপ্লিট করো পরীক্ষার আগে, সেখান থেকেও তুমি কিছু পরিমাণ প্রশ্ন তোমরা রিপিট পেয়ে যাবে। এই প্রশ্নটা দেখো কতটা কঠিন করে দিয়েছে, যে কালারি পায়াত্তুর ক্ষেত্রে তার অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার 2022 পেয়েছেন কে? তো সাধারণত এগুলো আমাদের পক্ষে সম্ভব নয় যে এগুলো আমরা মুখস্থ করে রাখবো, মনে রাখবো। অ্যান্সার হয়ে যাচ্ছে শঙ্করা নারায়ণ মেনন। তিনি কালারি পায়াত্তুর ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে 2022 সালে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। এবার পদ্মশ্রী পুরস্কার বহু লোককে দেওয়া হয়, 100+ লোক যত সম্ভব পেয়েছে। এবার সবগুলো তোমার বা কারোর পক্ষেই সম্ভব নয় যেগুলো যে মুখস্থ করে রাখবে কে কোন ফিল্ডে পেয়েছে। আবার নেক্সট দেখো, এইটা তোমাদের রিপিটেড প্রশ্ন, একটু ঘুরিয়ে তোমাদের জাস্ট দিয়ে দিয়েছে যে 73 এবং 74তম যে সংবিধান সংশোধনী, অ্যাকচুয়ালি এটা পঞ্চায়েতি রাজের সাথে সম্পর্কিত। তো এখানে মহিলাদের জন্য কত পার্সেন্ট সংরক্ষণ রয়েছে? তো আমরা প্রত্যেকে জানি যে 33% আসন সংরক্ষিত রয়েছে মহিলাদের জন্য, নট লেস দেন 1/3 অফ টোটাল সিট। যতগুলো সিট থাকবে তার 1/3 মানে 33% তোমাদের সিট রিজার্ভেশন রয়েছে মহিলাদের জন্য। চিপকো আন্দোলন কোন গ্রামে শুরু হয়েছিল? তাহলে এখানে প্রশ্ন দেখো, এখানে গ্রাম জিজ্ঞেস করছে। তো এই যে চিপকো আন্দোলন, এটা শুরু হয়েছিল 1973-তে। কোথায় হয়েছিল? রেনি ভিলেজ, যেটা তোমাদের পরীক্ষায় অ্যান্সার হবে যে রেনি ভিলেজ ইন দা চামোলি ডিস্ট্রিক্ট। চামোলি ডিস্ট্রিক্টের রেনি ভিলেজে, যেটা হচ্ছে ঘাড়ওয়াল রিজিয়ন, উত্তরাখণ্ডে রয়েছে। এবং এটা তখনকার সময়ে উত্তরপ্রদেশের অংশ ছিল, উত্তরাখণ্ড তখন ছিল না, তখন এটা উত্তরপ্রদেশের অংশ ছিল। এগুলো সব কিন্তু তোমাকে মনে রাখতে হবে। রেনি ভিলেজ তোমাদের পরীক্ষায় অ্যান্সার অপশনে ছিল। 2002 সালে যে 86তম সংবিধান সংশোধনী, সেটি কোনটির সাথে যুক্ত? তো এটা আমরা প্রত্যেকে জানি যে 6 থেকে 14 বছরের সমস্ত শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার, এবং এই প্রশ্নটা রিপিট হয়েছে। তো এইগুলো তোমরা যারা অ্যানালাইসিস ক্লাস দেখো তোমরা এগুলো সহজভাবে করে আসতে পারবে। নিম্নোক্ত কোনটি শাস্ত্রীয় ভাষা নয়, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়? এবার অপশন কি ছিল আমার জানা নেই, কিন্তু তোমাদের এইটা জানার কথা যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ থেকে প্রত্যেক শিফটে প্রায় 10 থেকে 15 বার প্রশ্ন রিপিট হয়েছে। টোটাল 6টা আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। কি কি? তামিল, সংস্কৃত, কানাডা, তেলেগু, মালায়ালাম এবং উড়িয়া। এগুলো বাদে যেটা অপশনে থাকবে সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। আরবিআই এর কতগুলো ডেপুটি গভর্নর থাকে? তো বর্তমানে আরবিআই 4 জন ডেপুটি গভর্নর রয়েছেন। আইআইটি খড়গপুর 2022 সালে কোন রোগের জন্য লো কস্ট ডিভাইস তৈরি করেছে? দেখো এই প্রশ্নটাও রিপিটেড প্রশ্ন, এটা সেকেন্ড টাইম বা থার্ড টাইম তোমাদের রিপিট হচ্ছে। তো এটা দেখো তোমাদের আইআইটি খড়গপুর সায়েন্টিস্ট ডেভেলপ লো কস্ট ডিভাইস দ্যাট স্ক্রিনিং ওরাল ক্যান্সার। তো ওরাল ক্যান্সারের জন্য লো কস্ট ডিভাইস তৈরি করেছে। তো এটা তোমাদের সেকেন্ড বা থার্ড টাইম রিপিট হচ্ছে। মানব জনন কোষে দেখো গ্যামেটিক সেলে ক্রোমোজোম সংখ্যা কত? তো দেখো এগুলো যেহেতু হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে, তো সেই জন্য মানব জনন কোষে বা তোমাদের জেনেটিক সেলে এখানে ক্রোমোজোম সংখ্যা হয়ে থাকে 23টি, 46টি নয় কিন্তু 23টি। পরবর্তী প্রশ্ন, স্নো লেওপার্ড কোন ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়? তো স্নো লেওপার্ড এটা দেখতে পাওয়া যায় হেমিস ন্যাশনাল পার্ক। তো ফাইনালি ন্যাশনাল পার্ক থেকে একটা প্রশ্ন তোমরা পেয়েছো। ডিমান্ড কার্ভ থেকে একটা প্রশ্ন, এটা ইকোনমিক্স এর প্রশ্ন। এই বিভিন্ন ধরনের কার্ভ থেকে একটা প্রশ্ন আসে, কয়েকদিন আগে তোমাদের সময় ইউ কার্ভ থেকে একটা প্রশ্ন এসেছিল। তো এইগুলো একটু কঠিন, মানে সাধারণত গ্রুপ ডি পরীক্ষার মতো প্রশ্ন নয়, একদম তোমাদের সিজিএল বা এনটিপিসি উপর লেভেল পর্যন্ত চলে যাচ্ছে প্রশ্ন। পরবর্তী প্রশ্ন এরকম একটা দিয়েছে যে পর্যায় সারণীর কতগুলো মৌল দিয়েছে, তাদের তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সেগুলোকে সাজাতে বলেছে তোমাকে। এবার দেখো অপশনে কি রয়েছে, অপশনে তোমাদের রয়েছে সেলেনিয়াম, তারপরে টেলেনিয়াম, তারপরে অক্সিজেন এবং সালফার। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই তোমাদের গ্রুপ 16 এর মৌল। ওকে, এবার এগুলোকে তুমি যদি তোমাদের কেমন ভাবে সাজাবে, তো সবার প্রথম এটা মনে রাখবে, পর্যায় সারণীর বাম দিক থেকে যখন ডান দিকে যাবে, বাঁ দিক থেকে যখন তুমি ডান দিকে যাবে, তখন তোমার তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পাবে। কিন্তু উপর থেকে যখন তুমি নিচের দিকে নামবে, তখন তোমার তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পাবে। উপর থেকে যখন তুমি নিচের দিকে নামবে, তখন তোমার তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পাবে। এবার এই অনুযায়ী তুমি দেখতে পাচ্ছ, উপর থেকে তুমি যখন নিচের দিকে নামছো, তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পাচ্ছে। তার মানে এখানে সব থেকে কম তড়িৎ ঋণাত্মক কে রয়েছে? টেলেনিয়াম। তার থেকে একটি বেশি তড়িৎ ঋণাত্মক সেলেনিয়াম, তারপর সালফার এবং অক্সিজেন হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক এইগুলোর মধ্যে। ওকে, সেটা বুঝতে পারলে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, ফরেস্ট সার্ভে রিপোর্ট 2021 অনুযায়ী লার্জেস্ট ফরেস্ট কভার রয়েছে কোন রাজ্যে? তো 1 নম্বর হচ্ছে
মধ্যপ্রদেশ সেকেন্ড পজিশনে, অরুণাচল প্রদেশ থার্ড, ছত্তিশগড় ফোর্থ, উড়িষ্যা ফিফথ, মহারাষ্ট্র। FICCI এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? তো এটা প্রতিষ্ঠা হয়েছিল 1927 সালে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, উত্তর পূর্ব ভারতীয় রাজ্য নাগাল্যান্ডের অঙ্গামী নাগাদের প্রধান বার্ষিক উৎসব হলো কোনটি? তো এটা অ্যান্সার হচ্ছে সেক্রেনি। এবার আরেকজন স্টুডেন্ট বলেছিল যে একটা উৎসবের নাম দেওয়া ছিল, সেটা কোন রাজ্যের উৎসব, তাহলে হয়তো এইটা তোমাদের কোশ্চেনে ছিল যে সেক্রেনি উৎসব কোন রাজ্যে, তাহলে নাগাল্যান্ডে হয়ে যাবে। এবার যেটা এসেছিল, কারো যদি থার্ড শিফটে পরীক্ষা থেকে দেখে একটু তোমরা কমেন্ট করে দিও, তাহলে আমার একটু সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, সার্বজনীন মৌলিক সাক্ষরতা এবং প্রাথমিক শ্রেণীর সাক্ষরতা বা সংখ্যায়তা এবং সাক্ষরতা নিশ্চিত করায় যে সমস্ত শিশু পড়া লেখা এবং সংখ্যার গ্রেড স্তরে দক্ষতা অর্জন করে, এটার জন্য কোন স্কিম চালু করা হয়েছে? এডুকেশন রিলেটেড মেনলি এই স্কিমটা। তো এটা যত সম্ভব তোমাদের নিপুণ ভারত স্কিম অ্যান্সার হবে। এটা যদি তোমাদের পরীক্ষায় অপশনে থাকে তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো, রেডক্স রিয়াকশন থেকে একটা প্রশ্ন দিয়েছিল। রেডক্স রিয়াকশন থেকে মানে এর মধ্যে কি এমন একটা বিক্রিয়া যেখানে জারণ বিজারণ উভয়ই হয়ে থাকে। মহিলা প্রজনন অঙ্গ নয় কোনটি? এরকম টাইপের তোমাদের একটা প্রশ্ন এসেছিল, তো অ্যান্সার হয়ে যাবে শুক্রাণু। এটা হচ্ছে পুংজনন কোষ বা পুরুষ প্রজনন অঙ্গ। পরবর্তী প্রশ্ন, স্ববোঝী সম্পর্কে কোন বাক্যটি মিথ্যা? তো এখানে আমার কি মিথ্যা তো জানা নেই, তোমাদের যেহেতু NCERT ক্লাস 10 এর নোট থেকে প্রচুর প্রশ্ন আসছে পরীক্ষায় তোমাদের, তো এই যে এক্সট্রা ডিটেলসটা আমি এখানে অ্যাড করেছি, এটা পুরোটাই তোমাদের NCERT ক্লাস 10 থেকে নিয়েছি। সবার প্রথম অপশন তোমাদের যেটা তোমাদের মনে রাখতে হবে যে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ বা স্তর একটি ট্রফিক স্তর গঠন করে। স্ববোঝী বা উৎপাদকেরা হচ্ছে প্রথম ট্রফিক স্তরে অবস্থান করে। তাহলে স্ববোঝী এ সম্পর্কে তুমি কি জানলে? যে এরা প্রথম ট্রফিক স্তরে অবস্থান করে। এরা সৌরশক্তিকে আবদ্ধ করে এবং শক্তিকে পরভোজী অথবা খাদকদের কাছে লভ্য করে তোলে। শাকাশী এবং প্রাথমিক খাদকেরা দ্বিতীয় এবং ছোট মাংসাশীরা গৌণ খাদকরা তৃতীয় এবং ছোট মাংসাশীরা গৌণ খাদকদের তৃতীয় এবং তুলনামূলক বড় মাংসাশীরা অথবা প্রগৌণ খাদকরা চতুর্থ ট্রফিক স্তর গঠন করে। তাই কোনটা কোন স্তরে রয়েছে এটা তোমরা জানলে। এরপর দেখো যে স্ববোঝী যেগুলো রয়েছে, এরা সূর্য থেকে সৌরশক্তিকে আবদ্ধ করে এবং রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই শক্তি জগতের সব ক্রিয়াসমূহকে চালাতে সহায়তা করে। স্ববোঝী জীব থেকে শক্তি পরভোজী জীব এবং বিয়োজক জীবের মধ্যে প্রবাহিত হয়ে থাকে। এবং লাস্ট এটা মনে রাখবে, দেহের গৃহীত খাদ্যের গড়ে 10% খাদ্য দেহে গঠনের কাজে লাগে এবং পরবর্তী স্তরের খাদকদের জন্য সেটা লভ্য হয়ে থাকে। যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুল বা একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় পরাগায়ন। তো এই টাইপের প্রশ্নটা এটা আসেনি, এই টাইপের যে এই পরাগধানীর প্রথম স্টেপ কি, এইরকম টাইপের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল। ভোল্টেজ 3 ভোল্ট, কারেন্ট 3 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স কত? তো এখানে এটা তো সহজ, তোমরা পারবে যে V = IR। এখান থেকে তোমাকে বার করতে কি বলেছে? রেজিস্ট্যান্স। তাহলে R = তুমি লিখতে পারো V/I, মানে 3/3 হয়ে যাচ্ছে 1 ওহম। নেক্সট চলে আসছি পরবর্তী প্রশ্ন, নগর পঞ্চায়েতের সবচেয়ে বড় পদ হলো কোন, বা বড় যে শহরগুলো রয়েছে সেখানে কোন পদটি সব থেকে থাকে বড়? সেটা হচ্ছে মেয়র, যেটাকে আমরা বলে থাকি। সালোক সংশ্লেষে 6 অণু জল উৎপন্ন হয়, সেটা কি থেকে তৈরি হয়? তো এইরকম টাইপের একজন স্টুডেন্ট প্রশ্নটা লিখে পাঠিয়েছিল। তো দেখো, সালোক সংশ্লেষ বিক্রিয়া হচ্ছে কি, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং জল গ্রহণ করবে সূর্যালোকের উপস্থিতিতে, সেখান থেকে তোমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ জল এবং অক্সিজেন উৎপন্ন হবে। এবার আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এটাও পড়েছি যে পরিবেশ থেকে যতটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে তত পরিমাণ তারা অক্সিজেন ত্যাগ করবে উদ্ভিদ। তো এটা তো এখান থেকে হয়ে গেল। এবার এই যে বাকি তোমাদের 12 অণু জল রয়েছে, তার মধ্যে থেকে 6 অণু জল উৎপন্ন হয়, প্লাস তার সাথে বাকি যে 6 অণু তোমাদের জল রয়েছে সেটা এই গ্লুকোজের মধ্যে সেটা অ্যাড হয়ে থাকে। তাহলে এখানে যেহেতু তোমাদের কোশ্চেন অনুযায়ী তুমি যদি অ্যান্সার করতে হয় যে সালোক সংশ্লেষে 6 অণু জল উৎপন্ন হয় সেটা কি থেকে, তো এটা এই 12 অণু জল থেকে তোমাদের তৈরি হচ্ছে। আর তো কোনো অপশন আমি কিছু খুঁজে পাচ্ছি না। এবার এই প্রশ্ন বাদে আলাদা রকম ভাবে যদি এই প্রশ্নটা এসে থাকে, কারো যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে দিও যে অ্যাকচুয়াল প্রশ্নটা কেমন ভাবে এসেছিল। পরবর্তী প্রশ্নে চলে আসি, সংবিধানের 22 নম্বর ধারাতে কি রয়েছে? এরকম টাইপের তোমাদের একটা প্রশ্ন এসেছিল। তো 22 নম্বর ধারা যখন তোমাদের ফার্স্ট শিফট বা সেকেন্ড শিফটেও এসেছিল। তো কিছু ক্ষেত্রে গ্রেপ্তার বা আটকের বিরুদ্ধে সংরক্ষণ, এটা বলা রয়েছে আর্টিকেল 22-এ। এবার আর্টিকেল 22-এর আবার দুটো পার্ট আছে, 22A 22B। তো আর্টিকেল 22A যে ধারা রয়েছে,
এখানে কি বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে, আটক ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করা এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এবং 22B ধারাতে কি বলা হয়েছে যে ধৃত ব্যক্তিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই ওই সময় বেশি তাকে আটকে রাখা যাবে না। তো এগুলো তোমাদের ডিটেলসও করে দিলাম, পরবর্তীকালে দিন দিন যেহেতু প্রশ্ন কঠিন হচ্ছে তোমাদের এগুলো পরীক্ষায় আসতে পারে। পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার বনকে বাঁচানোর জন্য কে পুরস্কার পেয়েছে এবং কোন পদ্ধতি ব্যবহার করে বনকে সংরক্ষণ করেছে, এরকম টাইপের তোমাদের একটা প্রশ্ন এসেছিল। তো এখানে এটার অ্যান্সার হয়ে যাবে পুরস্কারটা পেয়েছেন A.K. ব্যানার্জি। এবং যত সম্ভব তুমি যদি এটা ডাটা সার্চ করো যে গ্রামবাসীদের এই তোমাদের কিভাবে বাঁচাতে হয় সেরকম মানে সুন্দরবন এলাকাটাকে, তো সেরকম তাদেরকে ইনফরমেশন দিয়ে জাগরুক করে তিনি এটা করেছিলেন। তো এই সম্পর্কে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তারপরে দেখো ডিওল ব্রেভিস তিনি কোন আইপিএল টিমের হয়ে খেলেছেন, তো অ্যান্সার কি হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি খেলেছেন। তো টোটাল তোমাদের এই 33 মতো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি কালেক্ট করতে পেরেছিলাম। প্রশ্ন যথেষ্ট কঠিন হচ্ছে, কঠিনই বলবো, হার্ড তোমাদের সহজ কখনোই হচ্ছে না, একদম ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হচ্ছে। তো ডিটেলস একটু পড়াশোনা করো, ক্লাস 10-এর যে এনসিইআরটি বই রয়েছে সেইগুলো চ্যাপ্টার ওয়াইজ পড়ো, টেলিগ্রামে পিডিএফ তো বহুদিন আগে থেকেই দিয়েছি, তোমাদের পরীক্ষার যেদিন থেকে শুরু হয়েছে তখন থেকেই। তো আই হোপ তোমরা পড়াশোনা করেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, এন্ড প্রত্যেকে অবশ্যই থ্যাংক ইউ ফর ওয়াচিং।